সম্রাট আকবর, যিনি কোনোদিন বাংলায় আসেননি, যিনি পাটনা অব্দি এসছেন, তিনি কিন্তু বাংলার যে ফসলি চক্র, সেই চক্র মেনে যে পঞ্জিকা তৈরি করলেন, সেই পঞ্জিকাটা বাংলার সাধারণ মানুষের জায়গা থেকে তৈরি। বাংলার মানুষ এই যে পঞ্জিকা, এই পঞ্জিকাটাকে আত্মীভূত। আমি ছোটবেলায় শুনেছি যে কিভাবে আমাদের বন্ধুরা খুব সহজে তথাকথিত পূর্ব বাংলায় যেতে পারতেন, এখানেও খুব সহজে আসতে পারতেন। সেটা আস্তে 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 এই আদান প্রদানটা বন্ধ হয়ে যায়। অথচ আমরা তো একই ভূগোল, একই কৃষ্টি। নববর্ষের শুভেচ্ছা সকলকে। এবং বাংলা স্ট্রিম আর ইনস্ক্রিপ্ট যৌথভাবে যে কাজটা করছেন, নববর্ষ বোঝা, নববর্ষের আমরা যেহেতু উপনিবেশের উত্তর উপনিবেশ সময় এখন বাস করি, ফলে সেখানেও কিভাবে উপনিবেশের ধাক্কা লেগেছে সেইগুলোও বুঝতে আমরা চেষ্টা করব। তো শুরু করব আমরা মূলত সম্রাট আকবরের সময় দিয়ে। সম্রাট আকবর আমাদের নতুন ধরনের একটা পঞ্জিকা, বিশেষ করে পঞ্জিকা দেন আমাদের। এই মাথায় রাখতে হবে যে মুঘল আমল যেটা শুরু হলো, সেই মুঘল আমল কিন্তু পূর্বের সময়ের একটা প্রবাহ বলতে পারা যায়। ফলে মুঘল আমল এমন নতুন কিছু তৈরি করেনি যেটা তার নিজের আবিষ্কার হিসেবে বলা যায়। এই প্রবাহটা আমাদের মাথায় রাখতে হবে। এই প্রবাহটা ছিল ধর্মে, ছিল আমাদের কৃষ্টিতে, ছিল ইতিহাসে, ছিল পুরো প্রবাহটা ছিল। তার আগে যে সুলতানি আমল ছিল, সুলতানি আমলের যে জ্ঞান চর্চা ছিল, বা তার আগে সেন আমল ছিল, তার আগে পাল আমল ছিল, সেখানে যে জ্ঞান চর্চাগুলো ছিল, সেই জ্ঞান চর্চা নতুনভাবে সম্রাট আকবর তার মতন করে থিতু হয়ে 1555 সাল থেকে তার মতন করে একটা জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করেন। মাথায় রাখতে হবে, হুমায়ুন যখন প্রায় খুব কম সময় রাজত্ব করেছেন, হুমায়ুন আকবরকে একটা কথা বলে গেছিলেন যে তোমাকে যদি এখানে যে সাম্রাজ্য তৈরি করলাম আমরা, বাবর যে সাম্রাজ্য তৈরি করে দিয়ে গেলেন, সেটাকে যদি আমাকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের সাধারণ মানুষ, এইখানকার মানুষের সঙ্গে আমাদের মিলতে হবে। তা না হলে আমরা বহিরাগতই থেকে যাব। এইটা আকবরের মনে খুব রেখাপাত করেছিল। এবং সম্রাট আকবর যেহেতু ছোটবেলা থেকেই, প্রায় 14 বছর বয়স থেকেই সিংহাসনে উঠেছেন, তিনি নিজের মতন করে চেষ্টা করেছেন যে আজকে যে মুঘল আমলকে আমি চিনি, সেই মুঘল আমল কিভাবে তৈরি হবে তার একটা ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছেন। আমরা শুধু আরো কিছু আলোচনা করব না, আমরা শুধুই আলোচনা করব তার পঞ্জিকা তৈরির জায়গা থেকে। মাথায় রাখতে হবে যে আমরা যে ভৌগোলিক অঞ্চলে বাস করি, যেটা মূলত সিন্ধু থেকে আমাদের চট্টগ্রাম পর্যন্ত যে যে মুঘল আমলের যে বিস্তৃতি ছিল, অবশ্যই আকবরের সময় চট্টগ্রাম অব্দি বিস্তৃতি ছিল না। আজকে যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ অব্দি, গৌড় অব্দি তার বিস্তৃতি ছিল। এইটা একটা পৃথিবীর উর্বরতম অঞ্চল। ফলে সম্রাট আকবরকে একটা কাজ করতে হয়েছিল যে এই উর্বর অঞ্চলকে, তাকে একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করার। এই অর্থনৈতিক ভিত্তি তৈরির একটা অন্যতম ভূমিকা হলো, তিনি তার একজন বৈজ্ঞানিক ছিলেন, ফাতাউল্লাহ সিরাজি, পারস্যের মানুষ। তিনি তাকে এই পঞ্জিকাটাকে নবায়ন করতে দিলেন। আমাদের যে পঞ্জিকা, মূলত রাষ্ট্রীয় পঞ্জিকা যেভাবে অনুসরণ করা হয়, তাকে নবায়ন করতে দিলেন। এবং এই ফাতাউল্লাহ সিরাজির হাত ধরে একটা নতুন ফসলি পঞ্জিকা তৈরি হলো। ফসল যখন ওঠে, সেই সময় কিভাবে ওঠে, আসলে আমরা মাথায় রাখতে হবে যে আমরা একটা যে সময়ের ধারণাটাকে বুঝি, সেই সময়ের ধারণা আসলে যে পয়লা বৈশাখ আমরা আজকেও পালন করছি, বাংলাদেশে খুব ধুমধাম করে পালন করা হয়, সেই অবস্থা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের সময়ের চেতনার একটা অংশ। আর এই সময়ের চেতনার অংশটাকে আমাদের মাথায় রাখার জন্য ফাতাউল্লাহ সিরাজিকে দিয়ে তিনি একটা
পঞ্জিকা তৈরি করার ব্যবস্থা করেন। খুব সরল পঞ্জিকা, পঞ্জিকা খুব কঠিন না, পঞ্জিকা খুব সরল পঞ্জিকা, যেখান থেকে তিনি যে এই যে এই ফসলি উদ্বৃত্ত যেগুলো হবে, যেটা আসলে রাজার পাওয়ার কথা, যে অংশটা 1/16 অংশ, সেই অংশটাকে নিয়ে তিনি আমাদের যে নতুন যে কাঠামো, সাম্রাজ্য কাঠামো তৈরি করার জায়গা তৈরি করলেন। তো তিনি তো খুব সহজ ছিল যে যে হিজরি ক্যালেন্ডার ছিল, যে পঞ্জিকা ছিল, সেটা সহজভাবে করা ছিল। কিন্তু আকবর চেয়েছিলেন একটা সম্মিলনের জায়গা, যেখান থেকে সাধারণ মানুষের যে উৎপাদন যখন, মানে কৃষি যখন শেষ হয়, যখন উৎপাদন হয়, সেই উৎপাদনের অংশীদার করা সাধারণ মানুষ এবং শাসককে একসঙ্গে নিয়ে আসা, এইটা মূলত পঞ্জিকা তৈরির মূল জায়গা। ফসলি পঞ্জিকা আমরা যদি বলতে পারি আর কি। এটাকে মানে আমরা যদি বলি যে যে ফসলি সান, মানে যখন শস্য কাটার সময় হয়, ফসলি সানের যে ক্যালেন্ডার তৈরি হয়, এইটা মূলত সেই জায়গা। তো মানে আমি একটা ছোট উদাহরণ দিই। বাঙালির যে হিস্টোরিক্যাল ডিকশনারিজ অফ বেঙ্গলি লিখেছেন কুণাল চক্রবর্তী এবং শুভ্রা চক্রবর্তী। তারা বলেছেন যে কিভাবে এই পঞ্জিকাটাকে তিনি তৈরি করার ব্যবস্থা করেন। এবং খুব বড় কথা হলো যে আসলে এটা মাথায় রাখতে হবে যে ইসলাম ধর্মের যিনি বাণীবাহক নবী মুহাম্মদ, তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যান, এবং এই যে জন্মভূমি ত্যাগ করার যে হিজরত যে তিনি করলেন, সেইটা আসলে সেইখান থেকেই তৈরি হলো বাংলা পঞ্জিকার, আমাদের আকবরী পঞ্জিকার একটা শুরুয়াত। এটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলার মানুষ এই যে পঞ্জিকা, এই পঞ্জিকাটাকে আত্মীভূত করে দিলেন। এটা আমাদের খুব বড় পাওনা যে সম্রাট আকবর, যিনি কোনোদিন বাংলায় আসেননি, যিনি পাটনা অব্দি এসছেন, তিনি বাংলায় আসেননি, তিনি কিন্তু বাংলার যে ফসলি চক্র, সেই চক্র মেনে যে পঞ্জিকা তৈরি করলেন, সেই পঞ্জিকাটা বাংলার সাধারণ মানুষের জায়গা থেকে তৈরি হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা ভুলে যাই দক্ষিণ এশিয়া, আমরা আমরা কলোনির অংশ ছিলাম এক সময়, এবং আমরা যে উপনিবেশের অংশ ছিলাম, তার একটা বড় জায়গা হচ্ছে উপনিবেশ আমাদের যে সময়ের ধারণা, আমাদের যে উৎসবের ধারণা, সেই ধারণাটাকে অ্যানিহিলেট করে দিয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ 3টে কাজ আছে মার্ক রিফকিনের বিয়ন্ড সেটলার টাইম। তিনি এই যে উপনিবেশিক যে সাম্রাজ্য এসে বিভিন্ন উপনিবেশে, বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করছেন, সেই উপনিবেশকে তিনি বলছেন যে আসলে এটা একটা সেটলার টাইম, এই একটা নতুন ধরনের সময় তৈরি করছেন। এই যে আমাদের পুণ্যাহ ছিল, আমাদের সময়ের যে পুণ্যাহ ছিল, যেটা আজকে নববর্ষ হালকাতায় এসে পরিণত হয়েছে, সেই পুণ্যাহটা ক্লাইভ 1765 সালে যখন তিনি দেওয়ানি অধিকার পেলেন মুঘল সম্রাটের কাছ থেকে, এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায় করার জন্য, সেই সময়টা তিনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আসলে কলোনি চেষ্টা করে, উপনিবেশ চেষ্টা করে আমাদের যে ইতিহাস বোধ, আমাদের যে সময়বোধ, আমাদের যে নিজেদের শিকড়ে যাওয়ার বোধ, যেটার সঙ্গে সময় ভীষণভাবে জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে, সেইটাকে ধ্বংস করে দিয়ে উপনিবেশ তার যে উৎপাদন কাঠামো নতুন করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই যে মার্ক রিফকিন বলছেন যে আসলে যে সেটলার টাইম, একে বলছে সেটলার টাইম, স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব সময় বোধ এবং জীবন প্রবাহকে ধ্বংস করে উপনিবেশিক যান্ত্রিক আধুনিক সময় কাঠামোতে তাকে বন্দি করে। আসলে আজকে যারা এই আন্দোলনগুলো করছেন, আজকে দুই ধর্মেরই মানুষজন যে আন্দোলনগুলো করছেন, সেটা আসলে উপনিবেশের একটা এক্সটেন্ডেড পার্ট আমরা বলতে পারি।
আসলে এই যে সংঘ হোক বা অন্য জামায়াত হোক, তারা আসলে যে মূলত উপনিবেশ যে সময় ধরে এখানে হিন্দু ধর্ম এবং নতুন একটা ইসলামের শুরুয়াত তৈরি করে দিয়ে যায়, সেইটার উপর দাঁড়িয়ে, সেই সময়ের বোধের উপর দাঁড়িয়ে, সেই উপনিবেশিক সময়ের বোধের উপর দাঁড়িয়ে সে এই আজকের আন্দোলনটা তৈরি করছে। সেটা মনে হচ্ছে যে শেকড়ে ফেরার আন্দোলন, আসলে শেকড়ে ফেরার আন্দোলন না, এটা আসলে একটা কালচারিস্ট আন্দোলন। এটা আমাদের যাতে মনে থাকে, এটা যেন আমরা ভুলে না যাই। এটা আজকে খুব গুরুত্বপূর্ণ। মাত্র কয়েকদিন আগে ভারত সরকারের যিনি শিক্ষামন্ত্রী, তিনি এই জিএমটির পরিবর্তে মহাকালকে আনার চেষ্টা করলেন। মহাকাল সময়, এর কোনো ভিত্তি নেই। আজকে আমি বিশদে বলবো না, এটা সময় নয়, কিন্তু এটার কোনো ভিত্তি, এর কোনো সাধারণ বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে এই যে আজকে যে বাংলাদেশ একটা খুব বড়ভাবে যে নববর্ষ পালন করেন, সেটা আসলে এই যে মুর্শিদ কুলি খাঁ, তিনি যে পুণ্যাহ তৈরি করেছিলেন, যে উৎসব তৈরি করেছিলেন, যেটা সদরেও পালিত হতো, মুর্শিদাবাদেও পালিত হতো, এবং মফস্বলে গ্রামে যে যখন ফিরে যেতেন জমিদার এই আদান প্রদান করে এবং এই উৎসবের থেকে, সেইটারও অংশীদার ছিলেন। আসলে গোটা বাংলা এই পুণ্যাহর অংশীদার ছিলেন। 1765 পর থেকে আমরা এই পুণ্যাহ ধারণাটাকে বাতিল করে দিই। মাথায় রাখতে হবে যে এই আসলেই পুণ্যাহটা জনগণ কিন্তু বাতিল করেননি, এটা ক্ষমতা বাতিল করেছে জনগণ। তার মতন করে আবার নতুন করে এটাকে পালন করেন নববর্ষের জায়গা থেকে, আর ব্যবসায়ীরা পালন করেন মূলত হালকাথার জায়গা থেকে। এটা আসলে আমাদের খুব পুরনো পুণ্যাহের ধারণা, যেটা পুণ্যাহের যে ফসলি চরিত্রের যে ধারণা, সেইটারই একটা এক্সটেন্ডেড পার্ট আমি বলতে পারি। ফলে যারা এই কাজটা করছেন, তারা আসলে ইতিহাসটাকে বিকৃত করার কাজ করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে যে এটা আসলে যে আধিপত্যবাদী সমাজ তৈরি করে গেছে উপনিবেশ আমাদের এখানে, বিশেষ করে ক্ষমতা কেন্দ্র যারা আছেন তাদের, বা যারা আসলে সংঘের মতন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতন উপনিবেশবাদী কাঠামো, যারা উপনিবেশটাকে তার মতন করে এখানে আমাদের আবার নতুন করে চাপিয়ে দিতে চায়, তাদের আসলে আমাদের আমরা যারা ইতিহাস চর্চা করি, আমরা যারা ইতিহাসকে নতুনভাবে বোঝার চেষ্টা করি, আমরা যারা ইতিহাসকে বাংলার শেকড়ে বসে বোঝার চেষ্টা করি, তাদেরকে নতুনভাবে ফিরে যেতে হবে। আমাদের যারা এক সময় নতুন করে বাংলাকে গড়ে তুলেছিলেন, মাথায় রাখতে হবে 1707 সালে অরঙ্গজেব যখন মারা যাচ্ছেন, তখন দক্ষিণ এশিয়া পৃথিবীর 1 নম্বর অর্থনীতি। এটা তো আকাশ থেকে পড়ে না, এটা আসলে শাসক এবং যে শাসিত যে প্রজা, তাদের যৌথ মেলবন্ধনে এরকম একটা অর্থনীতি আমরা তৈরি করতে পেরেছিলাম। এই অর্থনীতি আসলে ধ্বংস হয়ে যায় তার এই 1770-80 সালে, এবং 1770 সালে আমরা দেখি একটা বিপুল গণহত্যা, 1 কোটি মানুষ, 3 কোটি বাঙালির মধ্যে 1 কোটি বাঙালি মারা যায়। এইটা আসলে সময়কে তরল করে দেওয়ার, আসলে উপনিবেশের মতন সময় আমাদের এখানে ফসলি চক্রের উপরে চাপিয়ে দিয়ে যখন চিরস্থায়ী বন্দোবস্ত আসবে 1793 সালে, তখন ওই সূর্যোদয়ের মতন হবে, তখন আর ওই পুণ্যাহ পালন হবে না। নতুন করে আমরা শিকড়ে ফিরে যেতে পারবো না। বাংলাদেশকে ধন্যবাদ। এবং যারা বিশেষ করে এই মঙ্গল শোভাযাত্রা করেন বা এই নববর্ষ পালন করেন বিভিন্ন জায়গায়, তারা আসলে শেকড়ের জায়গাটাতে ফিরে যেতে চান। তারা হয়তো মনে নেই পুণ্যাহর এই সময়টা, কিন্তু তারা আসলে একটা পুণ্যাহের এক্সটেন্ডেড পার্ট তারা আজকে পালন করছেন, যেটা বাংলার নিজস্ব কৃষ্টি। এটা যেন আমরা ভুলে না যাই আজকে। ধন্যবাদ। আমি তো মুঘল আমলটা বলেছি, যে মুঘল আমলে কিভাবে রাজস্ব আদায় করা হতো। তখন পুণ্যাহ ছিল কিনা এটা খুব একটা আমরা জানি না, কিন্তু
আকবরের সময়টা, সম্রাট আকবরের সময়। কিন্তু পুন্নাহর সঙ্গে অনেকটা জড়িয়ে আছেন সম্রাট আওরঙ্গজেব এবং তার যে অন্যতম প্রিয় মানুষ মুর্শিদ কুলি খাঁ। মাথায় রাখতে হবে যে পুন্নাহ কেন শুরু হয়েছিল। পুন্নাহ শুরু হয়েছিল যখন দক্ষিণে সম্রাট আওরঙ্গজেব প্রচুর অর্থকষ্টে ছিলেন, তখন সব থেকে বেশি রাজস্ব দিত আসলে বাংলা। সারা ভারতের বিভিন্ন যে সুবা ছিল, মুঘল সুবাগুলো ছিল, সেই সুবাগুলোর মধ্যে সব থেকে বেশি রাজস্ব দিত বাংলা। তিনি চাইতেন বাংলা তাকে আরেকটু বেশি পয়সা দিত। তো ফলে তিনি বাংলায় এক খুব মুঘল এক আমলা তাকে পাঠান, পরে যিনি মুর্শিদ কুলি খাঁ হবেন। মুর্শিদ কুলি খাঁ এখানে এসে একটু প্রতিরোধের মুখে পড়ে আস্তে আস্তে দেওয়ানি তিনি যখন দখল করলেন, মানে আসলে দেওয়ানির নিয়ন্ত্রণ নিলেন নিজের হাতে, তিনি যেটা করলেন যে জমিদারদের মুর্শিদাবাদে ডাকিয়ে এনে তাদের থেকে একটা মাল জমিনি ব্যবস্থা শুরু করলেন। আসলে মাল অর্থে রাজস্ব, জমিন হচ্ছে কথা বলা, দায়িত্ব পাওয়া, জামিনদার হওয়া, যে বছরে আমি এত টাকা তোমাকে রাজস্ব তুলে দেবো, সেইটার জন্য আমি জামিনদার হয়ে বাড়ি গেলাম। এই জন্য জমিদারকে তারা খেলাত দিতেন। খেলাত মানে হচ্ছে নানান ধরনের জামা কাপড় পরা, এটা সম্মান সূচক, এটা এবং মুঘল আমলে এটা খুবই সম্মানের ব্যাপার ছিল যে সম্রাট কাউকে খেলাত দিচ্ছেন বা সম্রাটের যিনি প্রতিনিধি তিনি কাউকে খেলাত দিচ্ছেন। এটা একটা সম্মানের জায়গা ছিল এবং প্রজারা এর সঙ্গে নিজেকে জুটতেও পারতেন আসলে। তো তো এই যে খেলাত নেওয়ার সময় তারা আসতেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, আতশবাজি খেলা হতো এবং এখানে নৌকো বাইচ হতো, নানান ধরনের অনুষ্ঠান হতো। তো এটা চলেছে প্রায় 1757, 58, 60 সাল পর্যন্ত, পলাশির যুদ্ধের পরেও পর্যন্ত চলেছে। কিন্তু জৌলুসটা আস্তে আস্তে কমেছে। মাঝে মাঝে অনেকগুলো বাংলার উপর আক্রমণ এসছে, যেমন পশ্চিম বাংলার উপরে, পশ্চিম বাংলার দিকে 5টা-6টা জেলার উপরে বর্গিরা আক্রমণ করেছিল প্রায় 10 বছর ধরে। সেই সময় জৌলুসটা একটু কম ছিল, সেই সময় সবাই আসতে পারতেন না, আর এবং ফসল উৎপাদন চক্রও কিছুটা মার খেয়েছিল, সেই সময়টা কিছুটা মার খেয়েছিল। তো ফলে এই যে উৎপাদনগুলো হতো এবং মানুষজন আসতেন এবং তারা এটা পালন করতেন, এটা তখন দু ধরনের উৎসব পালনের কথা আমরা পাচ্ছি ইতিহাসে। একটা হচ্ছে সদর, একটা হচ্ছে মফস্বল। সদরে আসতেন যারা, সদর কাছারিতে আসতেন জমিদাররা, তারা হাতির হাওদায় আসতেন এবং খুব সেজেগুজে আসতেন। মুর্শিদাবাদকে ভীষণভাবে সাজানো হতো। তারা সেই সেজে এসে এখানে এসে নানান ধরনের উপাচার করতেন, উপাচার করে তারা আবার ফেরত যেতেন তাদের নিজের কাছারিতে, মফস্বলের কাছারিতে। সেই মফস্বলের কাছারিতে কিন্তু এসে সেখানেও আবার একটা পুন্নাহ তৈরি হতো, যেখানে জমিদার আসলে সেখানকার নবাবের প্রতিনিধি, যিনি স্থানীয় যারা তাকে ট্যাক্স দেন, তাকে যারা শুল্ক দেন, রাজস্ব দেন, তাদের ডাকিয়ে এনে তিনি তাদেরও সম্মান দিতেন। এইটা চলেছে প্রায় 1765 সাল পর্যন্ত। এইটা একটা সমস্যা দাঁড়ালো যে আমরা যখন এর আগের বারে বলছিলাম যে আমাদের উপরে উপনিবেশ একটা সময় চাপ, আমাদের যে নিজস্ব সময়ের ধারণা, আমাদের যে নিজস্ব ফসলি উৎপাদন ব্যবস্থার ধারণা, কারণ আমাদের উৎপাদন কাঠামো, আমি যেহেতু কারিগর সংগঠন করি, আমি একটা কথা বলতে পারি, আসলে আমাদের এই উৎপাদন কাঠামো, দেশীয় যে উৎপাদন কাঠামো, সেটা নির্ভর করে আছে পুরো ফসল উৎপাদনের উপরে। ফসল উৎপাদনের যে চক্র, ফসল এবং অন্যান্য জিনিসপত্র উৎপাদনের, কৃষি উৎপাদনের যে চক্র, তার উপরে এই উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। ফলে এটা একটা সময়ের ধারণা। আসলে উপনিবেশ তো চাই প্রচুর উৎপাদন এবং প্রচুর ট্যাক্সের ম্যাক্সিমাইজেশন। এবং মাথায় রাখতে হবে যে মুঘল আমলে বিভিন্ন অঞ্চলে যে রাজস্ব আদায় হতো তার পুরোটা কিন্তু মুঘলরা পেতেন না, তার 30 থেকে 40% যেত দিল্লিতে, বাকিটা কিন্তু এই অঞ্চলে থেকে যেত। এবং এর জন্য তার জমিদারি কেড়ে নেওয়ার মতন জায়গা উপনিবেশিক সময়ে যেটা আমরা দেখেছি
সূর্যাস্ত আইন, এটা কিন্তু করা হয়নি। এটা এটা একটা এটা একটা কৃষ্টির অংশ ছিল, আমরা যেন মাথায় রাখি এটা। আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হলো যে আসলে 65-তে 1765 সালে একটা একটা ব্যতিচারের সময় হলো, যে তখন যিনি নবাব মির্জাফরের পুত্র ক্লাইভ তার পাশে গিয়ে বসলেন পুন্নাহের দিন। এটা আমাদের আমাদের যে পরম্পরা, আমাদের যে নিজস্ব উৎসবের পরম্পরা, সেইটার একটা সেইটাকে ধ্বংস করা। এবং তারপরে আমরা দেখব যে কিভাবে 65, 66, 67, 70 সালে এসে বাংলা একটা বিপুল গণহত্যা, যাকে আমরা 76-এর মন্বন্তর বলি, আজও আমরা একে 76-এর মন্বন্তর বলি, এবং এই 76-এর মন্বন্তর বা আমরা যাকে গণহত্যা বলি, এই গণহত্যার সময় আসলে একজনের 3 জনের 1 জন বাঙালি মারা যাবেন। এবং আমাদের মাথা থেকে আস্তে আস্তে যে স্মৃতিগুলো ছিল, আমাদের মনের মধ্যে যে স্মৃতিগুলো ছিল, যে উৎসবের ধারণাগুলো ছিল, উৎপাদনের কাঠামোর যে 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 চক্রটা ছিল, সেটাকে ভেঙে যাবে আস্তে আস্তে। এবং আমরা 1793-তে গিয়ে দেখতে পাবো যে একটা নতুন ধরনের জমিদারি কাঠামো তৈরি হবে, যে জমিদারি কাঠামো এবং যেখানে জমি ব্যক্তিগত মালিকানাধীন হয়ে যাবে। এটা আসলে একটা, এটা বলবো যে কি বলবো, এটা হচ্ছে কালচারাল অ্যানিহিলেশন, একটা কৃষ্টিগত গণহত্যা তৈরি হবে, যেটা আজকে যে আমরা বিভিন্ন আন্দোলন, বাংলাদেশে এক ধরনের আন্দোলন হচ্ছে এই 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 ধরনের উৎসব বিরোধী, পশ্চিমবঙ্গেও এক ধরনের আন্দোলন হয়, ভারতবর্ষেও আরো কিছু আন্দোলন হচ্ছে, সেইটা আসলে এই অ্যানিহিলেশনেরই এক্সটেন্ডেড পার্ট। খুব জটিল প্রশ্ন। সমস্যা হচ্ছে যে আমরা তো এখন জাতিরাষ্ট্রে বাস করি, জাতিরাষ্ট্র তার নিজস্ব সীমান্ত ডিফাইন করে দিয়েছে এবং সীমান্তটাকে খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে। ফলে আমি ছোটবেলায় শুনেছি যে কিভাবে আমাদের বন্ধুরা খুব সহজে তথাকথিত পূর্ব বাংলায় যেতে পারতেন, আর এখানেও খুব সহজে আসতে পারতেন। সেটা আস্তে 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 এই আদান প্রদানটা বন্ধ হয়ে যায়। অথচ আমরা তো একই ভূগোল, একই কৃষ্টি, একই একই অর্থনীতির অংশ প্রায় বলতে গেলে। আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে সময়ে বাস করি, সেটা হচ্ছে আসলে পুঁজির চলাচলের সময়। এই গত 250 বছর অবাধে পুঁজি চলাচল করেছে সারা পৃথিবীতে। যদিও নিও লিবারেল সময়ে বলা হচ্ছে যে সবাই সবকিছু পৃথিবীতে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় বুঝতে পারে, কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখছি যে বহিরাগতদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। তেমনি আমেরিকাতেও আমরা দেখছি কিভাবে সীমান্তটাকে আলাদা করে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা যারা বিশেষ করে সংগঠন করি, বিভিন্ন সীমান্তের বাইরেও যে সংগঠন করি, আমি একসময় হকার সংগঠন করতাম সর্বভারতীয় স্তরে এবং দক্ষিণ এশিয়া জুড়ে। আজকেও একটা আমাদের নিজস্ব দক্ষিণ এশিয়ার কারিগরদের একটা সংগঠন আছে। সেখানে সমস্যা হচ্ছে যে আসলে আমাদের নিজেদের মধ্যে আদান প্রদানটা দিনের পর দিন কমছে যত যোগাযোগের মাধ্যমটা বাড়ছে। এটা একটা বড় সমস্যা। আরো একটা বড় সমস্যা হচ্ছে যে আমি শুধু, এটা খারাপ নেবেন না, একটা কথা বলি যে টাটা বাংলাদেশে গিয়ে ব্যবসা করে, প্রাণ পশ্চিমবঙ্গে এসে ব্যবসা করে, কিন্তু একজন কারিগর বা একজন হকার বা একজন ছোট ব্যবসায়ী, সে বাংলাদেশ থেকে কলকাতায় আসতে পারে না, আর কলকাতায় যে 1 লাখ টাকা নিয়ে বাংলাদেশে যেতে চায় সে যেতে পারে না। সমস্যা হচ্ছে যে এই যে আমরা পলাশী পূর্ব সময়ে 1707 সালে পৃথিবীর 1 নম্বর অর্থনীতি ছিলাম। ভাস্কো ডা গামা যখন 1500 সালে মেলিন্দের উপকূলে, দক্ষিণ আফ্রিকার উপকূলে যখন ভারতে আসবেন বলে রাস্তা খুঁজে বেড়াচ্ছেন, সেই সময় তিনি যখন রাজার কাছে যান, রাজা তাকে বাংলার মেয়েদের কুইল্ট উপহার দেন। এটা বারবারা কার্লের গবেষণায় আছে। সমস্যা হচ্ছে যে যখন আমাদের যোগাযোগের মাধ্যমটা খুব কঠিন ছিল, তখন আমাদের মেয়েদের উৎপাদন মিশরেও গেছে, আবার আফ্রিকাতেও, দক্ষিণ আফ্রিকাতেও গেছে। আজকে যখন সীমান্ত হয়ে গেছে, আজকে যখন সামাজিক মাধ্যম খুব সহজ
খুব সবাইকে কাছে টানছে, তখন আহ, 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 বাস্তবিকভাবে আমাদের যে মুখোমুখি যে আদান প্রদান, সেটা দিনের পর দিন কমছে, এবং আমাদের মধ্যে যে ধরনের একটা আদান প্রদানের জায়গা ছিল, আমাদের মধ্যে নিজেদের একটা ভাবনার আদান প্রদান ছিল, সেইটা আস্তে আস্তে কমছে বলে আমার মনে হচ্ছে। এবং আমাদের মনে হয় আমরা যারা এই ধরনের সংগঠন করি, আমরা যারা জনসংগঠন করি, মানুষের সংগঠন করি, খুব ছোট উৎপাদকদের সংগঠন করি, আমাদের এই আন্দোলনটা করা উচিত। আমরা বিশেষ করে, যেহেতু আমি তো শুধু কারিগর সংগঠন করি না, আমি অভিকর শিল্পীদেরও সংগঠন করি, যারা গান করেন, বাদ্য বাজান, ছড়া তৈরি করেন, এরাও তো সাহিত্য। আসলে আসলে আমরা আমরা নিজেদেরকে, এই রাষ্ট্র যত ক্ষমতাবান হচ্ছে, জনগণের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে, এই বিচ্ছিন্নতা আমাদের, এই আন্দোলনটা করতে হবে যাতে আমরা যে সীমান্তের মধ্যে থাকি, সীমান্ত যাতে স্বচ্ছ হয়। সীমান্ত শুধু পুঁজির জন্য স্বচ্ছ না হোক, সীমান্ত এই সাধারণ মানুষ, খুব সাধারণভাবে যারা কথা বলে, আমি তো মধ্যবিত্ত, আমি তো আমার এখানকার সচ্ছল শ্রেণীর মানুষ, আমাদের কথা বলছি না, আমি খুব সহজে পাসপোর্ট নিয়ে ও দেশে চলে যেতে পারি। কিন্তু খুবই সাধারণ মানুষ যারা আসলে কৃষ্টির কাজ করেন, যিনি বাদ্য বাজান, যিনি গান করেন, তিনি ওপাশে, এই আলতাপ যিনি করেন, তিনি ওপাশে গিয়ে কি বাউলের সঙ্গে কথা বলতে পারছেন না। এটা একটা বড় সমস্যা। এই সমস্যা একটা আন্দোলনের একটা রূপ নিতে হবে, না হলে শুধুই মধ্যবিত্তের মধ্যে যোগাযোগের জায়গাটাতে থেকে যাব আমরা। তার বাইরে সাধারণ মানুষের যে কৃষ্টি, সাধারণ মানুষের যে অর্থনীতি, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, মিলনের জায়গা, সেইটাকে আরো খুলে দেওয়ার জায়গা করতে হবে। সেই জন্য সরকারগুলোকে চাপ দিতে হবে। অতিরাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে, যারা আসলে বিভিন্ন প্রথা আমাদের উপর চাপিয়ে দেন, তাদের উপরে আমাদের চাপ দিতে হবে। এটা একটা আন্দোলনের রূপ দিতে হবে।